বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদ, সায়েন্টিফিক অর ক্রিটিক্যাল রিয়ালিজম বা প্রতীকবাদ, রিপ্রেজেন্টেশন। এই মতবাদ হলো বস্তুবাদের একটা প্রকারভেদ। লৌকিক বা সরল বস্তুবাদ অনুসারে দ্রব্য এবং তার যাবতীয় গুণাবলী সবই বস্তুনিষ্ঠ। দ্রব্যের যেমন জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে, তেমনি তার যাবতীয় গুণাবলী ও মন থেকে স্বতন্ত্র বস্তুনিষ্ঠ ধর্ম বিদ্যমান রয়েছে। আমরা আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে বিভিন্ন গুণাবলী সহ বাস্তব জগতের যে অভিজ্ঞতা লাভ করি তা মন নিরপেক্ষ বাস্তব সত্তারই যথাযথ প্রকাশ বা অবিকল প্রতিলিপি। আমরা বাস্তব জগতে অনেক কিছু আমরা দেখে থাকি। আমরা যখন চিন্তা করি আমরা সেই বস্তুটা রয়েছে বলেই কিন্তু আমরা সেই অবিকল প্রতিলিপিটা আমরা চিন্তা করি এবং আমাদের মনের মধ্যে তার একটা প্রতিলিপি ভেসে ওঠে। আমরা বিভিন্ন গুণ বিশিষ্ট দ্রব্যগুলোর যেরূপ প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করি বাস্তব জগতেও সেইগুলো ঠিক সেইভাবেই বিদ্যমান। অর্থাৎ আমরা বহির্জগতে যা প্রত্যক্ষ করি না কেন তাই যথার্থভাবে বস্তুগত। বস্তু জগতে যা সকল বস্তু রয়েছে সেই বস্তুর একটা নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে এবং সেই বস্তুগুলোকে আমরা যেভাবে প্রত্যক্ষ করি কিন্তু সেইভাবেই আমরা তাকে বলি, কল্পনা করি, তার চিন্তা করি। অর্থাৎ বস্তুর একটা নিজস্ব ধর্ম বর্তমান রয়েছে। কিন্তু বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদে বাস্তব সত্তা ও অভিজ্ঞতার এই লৌকিক বা সরল ব্যাখ্যা সমর্থিত হয়নি। এর কারণ হলো লৌকিক বস্তুবাদে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের কোনো স্থান নেই। অন্যদিকে দেখা যায় অর্থাৎ পক্ষান্তরে বৈজ্ঞানিক সবিচার বস্তুবাদ বিচারমূলক বৈজ্ঞানিক চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত। এই মতবাদের প্রবর্তক জন লক। তিনি বলেছেন দ্রব্যের যাবতীয় গুণাবলীর বস্তুগত সত্তার স্বীকার তিনি করেননি। তিনি তার যুগের বৈজ্ঞানিক ভাবধারা অনুসরণ করে দ্রব্যের গুণসমূহকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা মুখ্য গুণ আর আরেকটা গৌণ গুণ। সুতরাং বৈজ্ঞানিক যে বস্তুবাদ রয়েছে সেই মতবাদ অনুযায়ী কিন্তু দেখা যায় যে লৌকিক যে মতবাদটা রয়েছে তার সঙ্গে পার্থক্য রয়েছে। আর লক তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তিনি দুটো গুণের কথা বলেছেন, তিনি মুখ্য গুণ এবং গৌণ গুণ দিয়ে তিনি কিন্তু তার মতবাদটাকে বিচার বিশ্লেষণ করেছেন। তাহলে এবারে আমি মুখ্য গুণ এবং গৌণ গুণগুলো লক তিনি যেভাবে এখানে ব্যাখ্যা করেছেন তার বস্তুবাদটা, সেগুলো আমি পরপর বলবো। নাম্বার 1, মুখ্য গুণগুলো বাহ্য দ্রব্যকে আশ্রয় করে থাকে, সেগুলোর মনোনিরপেক্ষ বাস্তব সত্তা রয়েছে। কিন্তু গৌণ গুণগুলো ব্যক্তি বা জ্ঞাতার জ্ঞান সাপেক্ষ, এগুলোর বস্তুনিষ্ঠ কোনো ধর্ম নেই, এগুলো একমাত্র ব্যক্তিগত, ব্যক্তির মনের সংবেদন মাত্র। বস্তুর আয়তন, আকৃতি, সংখ্যা, ঘনত্ব, গতি প্রভৃতি হলো মুখ্য গুণ। আর এই মুখ্য গুণগুলো বাহ্য দ্রব্যেই বিদ্যমান এবং সকল প্রত্যক্ষ অভিজ্ঞতায় একই রূপে এবং যথাযথভাবে প্রতিভাত হয়। অন্যদিকে দেখা যায় যে রূপ, রস, গন্ধ, উষ্ণতা, শীতলতা, শব্দ প্রভৃতি হলো এগুলো গৌণ গুণ। আর এই গৌণ গুণগুলো বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্নভাবে এবং একই ব্যক্তির নিকট বিভিন্ন সময় বা বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপে প্রকাশিত হয় বলে এগুলো একান্তভাবে ব্যক্তি সাপেক্ষ, অর্থাৎ ব্যক্তির জ্ঞানের উপর নির্ভরশীল। এক কথায় গৌণ গুণগুলো ব্যক্তির মনের ধারণা বা সংবেদন মাত্র। মুখ্য গুণগুলো যেই রকম সব সময় একই রকম হয়ে থাকে, এগুলো কখনো ভাগ করা যায় না, বিভেদ করা যায় না। যে সময়, যে অবস্থায়, যে দেশকাল, আমরা যখনই যেমনই অবস্থায় দেখি না কেন এগুলো সব সময় একই রকম থাকে। এগুলোর একটা নির্দিষ্ট একটা আকৃতি রয়েছে, নির্দিষ্ট একটা কিছু একটা রয়েছে, মানে যার সাহায্যে এটা মুখ্য গুণ, মানে কেউ কোনো দিন এটাকে অন্যভাবে বিচার করতে পারে না। কিন্তু গৌণ গুণগুলো এতটাই পরিবর্তনশীল যে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গা এবং ব্যক্তি বিশেষে এটা বিভিন্ন রকম হয়ে থাকে। লক তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। নাম্বার 2, গৌণ গুণগুলো পরিবর্তনশীল এবং দ্রব্যের অস্তিত্বের পক্ষে অপরিহার্য নয়। বর্ণ, স্বাদ, গন্ধ প্রভৃতি গৌণগুণ ছাড়াও দ্রব্য থাকে, কিন্তু আয়তন, ঘনত্ব প্রভৃতি মুখ্য গুণ ছাড়া কোনো দ্রব্য থাকতে পারে না। এই মুখ্য গুণগুলো দ্রব্যের স্থায়ী ধর্ম, কাজেই এগুলো বস্তুনিষ্ঠ। লকের মতে আমাদের মনের বাইরে এই যে বাহ্য জগতের অস্তিত্ব, সেই জগৎ না মিষ্টি, না টক, না উজ্জ্বল, না অন্ধকার, না নিঃশব্দ, না প্রতিধ্বনিময়, না উষ্ণ, না শীতল,
কিন্তু বিস্তৃত এবং অভেদ্য। মুখ্য গুণগুলো বস্তুর সাধারণ ধর্ম, এইগুলো বস্তু সত্তার কাছে অপরিহার্য। যেমন মাখন বা মোম গলে যাওয়ার পরেও ওর যে একটা বর্ণ সেটা অদৃশ্য হয় বটে, কিন্তু পরিমাণ এবং ওজন একই থাকে। সেটা আমরা বাস্তব জগতেও আমরা দেখতে পাই যে মাখনটা তাকে যখন গলানো হচ্ছে তার কিন্তু দেখা যাচ্ছে যে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু তার যে পরিমাণটা রয়েছে, তার যে ওজনটা রয়েছে, সেটা কিন্তু কখনো চেঞ্জ করা যায় না। কাজেই মুখ্য গুণগুলো স্থায়িত্বের জন্য মনোগত না হয়ে বস্তুগত হয়ে থাকে, আর গৌণ গুণগুলো সেগুলো ব্যক্তিবিশেষে চেঞ্জ হয়ে যায়, নির্ভর করে সেটা ব্যক্তির দেখার উপর। সুতরাং বোঝা যাচ্ছে যে মুখ্য গুণগুলো সবসময় অপরিবর্তনীয়, এগুলো একটা নির্দিষ্ট স্থায়িত্ব রয়েছে এবং এগুলো হচ্ছে বস্তুগত। নাম্বার 3, বাহ্য বস্তুসমূহ নিজের অধিকারে বিস্তৃতি, গতিক্রিয়া প্রভৃতি মুখ্য গুণের অধিকারী হয়, এবং এই মুখ্য গুণগুলোর মধ্যে যে বিভিন্ন শক্তি বিদ্যমান তার দ্বারা এরা আমাদের মনে সংবেদন সৃষ্টি করে। এই সংবেদনই হলো গৌণগুণ। শক্তি এবং এর কার্য সংবেদন এক নয়। আমরা যখন কোনো কিছু শব্দ শুনি, সেই কর্ণে একটা তরঙ্গ হচ্ছে, সেই তরঙ্গ ক্রিয়ার ফলে শব্দ সংবেদন হচ্ছে। এই ক্ষেত্রে বায়ু তরঙ্গের ক্রিয়ার ফলে শব্দ সংবেদন হয়। এখানে দেখা যায় বায়ু তরঙ্গ ও শব্দ সংবেদন এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমটা হলো বস্তুগত আর দ্বিতীয়টা হলো মনোগত। কাজেই গৌণ গুণ সমূহের ধারণা বাহ্য বস্তুর সংশ্লিষ্ট গুণের প্রতিফলন নয়, কিন্তু মুখ্য গুণাবলীর ধারণা বহির্জগতে অবস্থিত দ্রব্যের সঙ্গে সংলগ্ন বাস্তব গুণের প্রতিলিপি। সুতরাং মুখ্য গুণ বস্তুনিষ্ঠ আর গৌণ গুণ হলো ব্যক্তি সাপেক্ষ এবং মনোগত। এবারে লক তিনি বলছেন যে মুখ্য গুণাবলীর অন্তর্নিহিত আধার স্বরূপ অবশ্যই বহির্জগতে জড়দ্রব্য রয়েছে। আমাদের মন যে সংবেদন গ্রহণ করে তার কারণ বা উৎস হিসাবে মনোনিরপেক্ষ অতীন্দ্রিয় জড়বস্তুর সত্তা স্বীকার করা প্রয়োজন। আমাদের মনের ধারণা সত্য না ভ্রান্ত তার নির্ণয় করতে হলে বস্তুর মনোনিরপেক্ষ স্বতন্ত্র সত্তা অবশ্যই স্বীকার করতে হবে। এই বাস্তব বস্তুর সঙ্গে ধারণার সঙ্গতি থাকলে জ্ঞান যথার্থ, আর অসঙ্গতি থাকলে জ্ঞান ভ্রান্ত হয়। কাজেই লকের মতে গুণের আশ্রয় ও সংবেদন এর সৃষ্টির কারণ হিসাবে দ্রব্যের অস্তিত্ব অনস্বীকার্য, কিন্তু তার মতে এই দ্রব্যের আসল স্বরূপ কি তা আমাদের নিকট অজ্ঞাত এবং অজ্ঞেয়। এর শুধু অস্তিত্ব আমরা জানতে পারি, কিন্তু এর স্বরূপ বা প্রকৃতি সম্বন্ধে আমরা কোনো পরিচয় পাই না। আমরা সাক্ষাৎভাবে শুধু গুণাবলীই জানতে পারি। এই গুণাবলী ধারণার মাধ্যমে দ্রব্যের বাস্তব অস্তিত্ব অনুমান করি। আমরা সরাসরি কোনো বস্তুর সাক্ষাৎ পরিচয় পাই না। ইন্দ্রিয় পথে বাহ্য বস্তুর প্রতিলিপি এসে মন বা চেতনার পর্দায় ধারণারূপ ছাপ পড়ে। এই ধারণারূপ ছাপই হলো বস্তুর প্রতীক। আমরা সোজাসুজি এই ধারণারূপ বস্তুর প্রতীককে জানতে পারি এবং এই প্রতীকের মাধ্যমে বস্তুর অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করি। এই জন্য লকের বৈজ্ঞানিক বস্তুবাদকে প্রতীকবাদ, রিপ্রেজেন্টেশনালিজম বলা হচ্ছে। আমাদের সংবেদনের জন্য প্রত্যয়গুলো আমাদের স্বীকৃত নয়, স্বীকৃতি নয়। বাহ্য জগতের এদের কারণ একটা অবশ্যই রয়েছে। বাহ্য বস্তুসমূহের ক্রিয়ার জন্য প্রত্যয়গুলি তাদের প্রতিরূপ। অতএব আমরা সাক্ষাৎভাবে বাহ্য বস্তুসমূহ না জানলেও তাদের প্রত্যয়রূপ প্রতিরূপ আমরা জানতে পারি, যেটাকে বলা হচ্ছে মেন্টাল রিপ্রেজেন্টেশনস। সুতরাং এই যে আমাদের যে বাহ্যিক যে প্রতিরূপ, এর থেকে তাদের অস্তিত্ব এবং গুণধর্ম অনুমান দ্বারা জানতে পারছি। লক প্রভৃতি দার্শনিক তাদের যে বস্তুবাদ সেটাতে তারা পরিত্যাগ করে বাহ্যনমীয়বাদের সৃষ্টি করেছেন। পাশ্চাত্য দর্শনে তার মতকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশনালিজম অর এপিস্টেমোলজিক্যাল ডুয়ালিজম বলা হচ্ছে। সুতরাং লক তিনি মুখ্য গুণ এবং গৌণ গুণের যেভাবে ব্যাখ্যা করেছেন এবং তার মাধ্যমেই তিনি প্রতীকবাদ ব্যাখ্যা করেছেন। সুতরাং আমরা সোজাসুজি এই ধারণারূপ বস্তুর প্রতীককে জানতে পারি এবং এই প্রতীকের মাধ্যমে বস্তুর অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করি।
এই জন্যই তার যে মতবাদ সেটা হচ্ছে বৈজ্ঞানিক বস্তুবাদ প্রতীকবাদ নামে অভিহিত করা হচ্ছে, যেটাকে ইংলিশে বলা হয় রিপ্রেজেন্টেশনালিজম। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।